কৃষকের ছেলে এত পড়াশোনা করে কি করবে? এর চেয়ে চাচাতো ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজ করুক, দিন গেলে 250 টাকা আসবে, সংসার ভালো চলবে। এত টাকা কই পাবি? ক্যারেট কোচিং পড়াবি কিভাবে? আর ক্যারেট কলেজে তো সবাইকে নিবে না, কৃষকের ছেলে দেখলেই নিবে না। না তোর ছেলে বেশি লম্বা, না পড়াশোনায় অত বেশি ভালো যে ক্যারেট কলেজে যাবে। কিন্তু ওই তো মানুষজন বলতে শুরু করলো, কৃষকের ছেলে রাজমিস্ত্রি হবে, চাচাতো ভাইয়ের সাথে গিয়ে কাজ করুক, দিনে 250 টাকা আসলে সংসার ভালো চলবে। ক্যাডেট কলেজে করে কি করাবে? কিভাবে বাইরে পড়বে? কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? পাবে কিনা? পড়াশোনা কে করাবে? এত টাকা এখন আবার কে দেবে? এই সাহায্যগুলো কই থেকে আসবে? ইত্যাদি নানা ধরনের প্রশ্ন মানুষের মুখে চলতেই থাকে। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথম বর্ষে অধ্যয়ন করছি। মানুষ জীবনের ছোট ছোট ইট কণার থেকে ধাক্কা খেয়ে পড়ে যায়, পাহাড়ের সাথে কখনো ধাক্কা খায় না। আমার গল্পটা ঠিক এরকমই, ছোট ছোট ধাক্কা অনেক খেয়েছি, এরপরে ধীরে ধীরে বড় হওয়ার চেষ্টা করেছি। নিজের সাফল্য এখনো হয়তো পৌঁছাতে পারিনি, তবে যতটুকু পেরেছি সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই গল্পটা ঠিক শুরু হয়েছিল 2010 সালের দিকে। আমার বাবা রংপুরে ঘুরতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি ক্যাডেট কলেজ দেখে এসেছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তার সন্তানকে তিনি ক্যাডেট কলেজে পড়াবেন। কিন্তু তখন আমি বাইরের ছাত্রদের মতো কিন্ডারগার্টেন কিংবা কোনো কেজি স্কুলে টাকা দিয়ে পড়ি না, আমি প্রাইমারি স্কুলে অধ্যয়ন করি। তো যেহেতু আমি প্রাইমারি স্কুলের রোল ভালো ছিল, আমার রেজাল্ট ভালো ছিল, হয়তোবা মেধা ভালো দেখেই হেডমাস্টার স্যারের ইচ্ছা হয়েছিল, বাবাকে তিনি বলেছিলেন যে তোর ছেলেকে ক্যাডেট কলেজে চেষ্টা করা, ভর্তি পরীক্ষা দেওয়ার চেষ্টা করা, তাহলে ভালো হতে পারে, কিছু না করুক শিখতে তো পারবে। কিন্তু ওই তো মানুষজন বলতে শুরু করলো, কৃষকের ছেলে রাজমিস্ত্রি হবে, চাচাতো ভাইয়ের সাথে গিয়ে কাজ করুক, দিনে 250 টাকা আসলে সংসার ভালো চলবে। ক্যাডেট কলেজে পড়ে কি করাবি? এখানেই থাকুক, কাজ করুক, তোরও সাহায্য হবে, পড়াশোনাও করবে, চাকরির তো ব্যবস্থা হবেই, এখন দেশে চাকরির যে অবস্থা, ইত্যাদি নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হতেও আমার বাবা থেমে থাকেননি। তার স্বপ্নটাকে তিনি চেষ্টা করেছেন যতটুকু পারেন, নিজের শরীরে যতটুকু ঘাম দিয়ে সম্ভব আমাদেরকে বড় করার। একটি উদাহরণ দিচ্ছি, ক্যাডেট কলেজের ভর্তির যে কোচিং, তার খরচই কিন্তু অনেক বেশি। প্রত্যেক মাসে তখনও প্রায় 2012 সালের দিকে প্রায় 6 থেকে 7 হাজার টাকা প্রতি মাস আবাসিকে, যেহেতু বাড়ি থেকে বগুড়া গিয়ে কোচিং করতে হবে আমাকে। তো প্রথম 3 মাসেই বেতনের বাকি পড়ে যায়। রেজাল্ট প্রথম 3 মাসের মধ্যে যতগুলো সপ্তাহ ছিল, একটা সপ্তাহ বাদ দিয়ে প্রত্যেক সপ্তাহে আমি প্রথম হয়ে দেখে কোচিংয়ের শিক্ষক আমাকে ছাড়তে চায়নি। তিনি চেয়েছিলেন যে আমি এখানে কোচিং করলে হয়তো ভালো কিছু করতে পারবো, এই জন্য তিনি বাবাকে বলে বেতন অর্ধেক করে নেন, অর্থাৎ 6,000-এর জায়গায় আমার বেতন প্রতি মাসে 3,000। এই প্রত্যেক মাসে 3,000-এর জন্য একজন কৃষককে তখন দেনা, ধার, লোন শোধ করতে হয়েছে এবং পরবর্তীতে কথা শুনতে হয়েছে। তবে যাই হোক, ক্যাডেট কোচিংয়ে ভর্তি পরীক্ষার ফলাফল রেগুলার ভালো হতে থাকে এবং আমি এগোতে থাকি। ক্যাডেট কোচিংয়ে এক পর্যায়ে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাটা দিই বগুড়া ক্যান্ট পাবলিক স্কুলে। আল্লাহর রহমতে যখন রেজাল্ট আসে, তখন লোকজন নানাভাবে মুখ সরাতে থাকে। তারা বলেছিল যে হ্যাঁ, তোর ছেলে লম্বা নয়, দেখতে ভালো নয়, কৃষকের ছেলে দেখলে ক্যাডেট কলেজে নিবে না। কিন্তু আল্লাহর রহমতে যখন ফলাফল আমরা দেখি যে হ্যাঁ, রংপুর ক্যাডেট কলেজে আমি সুযোগ পেয়েছি, সেদিন বাবার চোখে অশ্রু চলে আসে। তিনি খুশিতে, আমাদের পরিবারের জন্য একজন কৃষক যে মিষ্টি নিয়ে আসবে কয়েকজনকে খাওয়ানোর জন্য, সে সামর্থ্যটুকু তার ছিল না। সে নিয়ে এসেছিল একটা অ্যালপেন লাইট চকলেট, শুধু আমাকে খুশি করার জন্য, আমার মুডটা মিষ্টি করার জন্য, তথাকথিত প্রথা অনুযায়ী। অথচ বাবার চোখে যে খুশি ছিল, ওটা দেখেই হয়তো আমি অনেক খুশি হয়েছিলাম এবং আমি নিজেও খুশি ছিলাম যে আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করার সুযোগটা পাচ্ছি, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যাচ্ছি। মানুষ যে নানা ধরনের কথাগুলো বলেছেন, পিছনে বলেছেন, সামনে বলেছেন, অপমান করেছেন, ছোট করার চেষ্টা করেছেন যে তুই কৃষক, তোর বাবা কৃষক, তুই এত বড় জায়গায় পড়তে পারবি না, ইত্যাদি নানা ধরনের যে মানুষের দৃষ্টিপাত গ্রামের, সেই দৃষ্টিপাতের সম্মুখীন আমাদেরকে হতে হয়। ধীরে ধীরে ক্যাডেট কলেজে গেলে, আল্লাহর রহমতে যে কলেজে আমি গিয়েছি সেখানে গিয়ে বুঝতে পেরেছি যে পৃথিবীতে যদি কোনো একটা জায়গা থাকে যে জায়গায় সবাইকে সমান চোখে দেখা হয়, কারো কাপড়ের মান ভালো কম এরকম নেই, সবার পোশাক পরিধান একই, একই রঙের পোশাক, একই রকমের পোশাক সবাই পরছি, সেটা হচ্ছে ক্যাডেট কলেজ, যেখানে আমাকে কখনো ছোট হতে হয়নি। একটি বন্ধুমহল পেয়েছিলাম, যে বন্ধুমহল এখনও আর কোথাও পাইনি। 6 বছর শ্রেষ্ঠ বন্ধুদের সাথে থেকেছি, সবাইকে সমান নজরে দেখেছি, সবাই সমান নজরে আমাকে দেখেছে, পড়াশোনা করেছি, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা পেয়েছি। বলে রাখি, ক্যাডেট কলেজে পড়াশোনারও কিন্তু খরচ কম নয়। বাবার আর্থিক আয় অনুযায়ী, বাবার মাসিক আয় অনুযায়ী একটা বেতন সেখানে নির্ধারণ করা হয়।
আমারও বেতন সেখানে সেই অনুযায়ী নির্ধারণ করা হয়েছিল, যেটা বাবা দেখিয়েছিলেন যেন আমার একটু সুবিধা হয়, যাতে একদম খুবই ছোট না মনে করে। তো সেই বেতনটুকু দিতেও বাবার কষ্ট হচ্ছিল। প্রথম 3 বছরে বেতন বকেয়া প্রায় 90,000-এর মতো হয়ে যায়। ঠিক এই সময় বাবা অ্যাক্সিডেন্ট করে ফেলে, বাস অ্যাক্সিডেন্ট হয়, বাবার বাম হাতে কাজ করতে অসুবিধা হয়। এ সময় তার আয় করা প্রায় বন্ধ হয়ে যায়, অর্থাৎ কৃষকের যদি এক হাত না থাকে কৃষককে দিয়ে কাজ করবে। অসহায় বাবা তখন আর কোনো উপায় বের করতে পারছিলেন না, বেতনও দিন দিন কমছিল, আমার পকেট মানিও আসছিল না। এরপরে কলেজের অ্যাডজুটেন্ট স্যার, কলেজের টিচাররা মিলে আমার জন্য ফান্ডিংয়ের ব্যবস্থা করেন, বেতন পরিশোধ করে দেন, এবং সেই থেকে আমাকে আর কখনো বেতনই দিতে হয়নি। আমি ক্যাডেট কলেজে পেলাম এত ভালো ভালো শিক্ষক, এত ভালো পরিবার, এত ভালো বন্ধুমহল, এবং যে বিশাল একটি পরিবার, যে পরিবার থেকে আমি গাইডলাইন নিতে পারছি যে ভবিষ্যৎ জীবন আমি কী করবো। আমি যে কৃষকের ছেলের জন্য এইচএসসি ক্যাডেট কলেজ পর্যন্ত পাশ করে বাড়িতে এসে বসে থাকবো তা নয়। এইচএসসি, এসএসসি, জেএসসি সবগুলোতে আমার A+ চলে আসে, এইচএসসিতেও গোল্ডেন আসে। দিনাজপুর শিক্ষা বোর্ডে আমি 18তম হই, ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত হই। কিন্তু এখানেও ওই যে সৃষ্টিকর্তারই একটা অসীম কৃপা, এটা তারই মায়া খেলা যে যখন তিনি চান কাউকে উপরে উঠান, যখন চান কাউকে নিচে নামান। আমাকেও সেই কাজটি করিয়েছেন হয়তোবা। আমার হাইট, আমার শারীরিক উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি কম। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে রিজেক্টেড হয়ে যাই। রিজেক্টেড মানেই যে আমরা মনে করি যে আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় রিজেক্টেড হই, বিভিন্ন জায়গায় রিজেক্টেড হওয়ার পর ভাবি যে আমাদের জীবন শেষ। কিন্তু না, রিজেক্টেড মানে হচ্ছে দ্বিতীয় সুযোগ, হ্যাঁ, বা অন্য সুযোগ। একটি রাস্তা আমার বন্ধ হয়ে গিয়ে অনেকগুলো রাস্তা আমার সামনে চলে আসে। তো নিজের ইচ্ছা এবং চাহিদা অনুযায়ী যে বিষয়গুলোতে আমি ভালো, সেই বিষয় অনুযায়ী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। বলে রাখি, যখন আর্মিতে আমি চান্স না পাই তখন লোকজন আবার শুরু করে কীভাবে বাইরে পড়বে, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি না, পড়াশোনা কে করাবে, এত টাকা এখন আবার কে দেবে, এই সাহায্যগুলো কই থেকে আসবে, ইত্যাদি নানা ধরনের প্রশ্ন মানুষের মুখে চলতেই থাকে। তবে হ্যাঁ, রাখে আল্লাহ মালিক কথাটা আছে। আর একটা কথা, আমি একটি ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম, মুনিবা মাজারের ভিডিও, যে যখন তুমি নিজেকে নিজের অবস্থান থেকে গ্রহণ করতে পারো তখন তুমি সবচেয়ে বেশি শক্তিশালী, তখনই তুমি তোমার লক্ষ্যকে সামনে এগিয়ে যেতে পারবে। এই কথাটি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল যে আমি কৃষক সন্তান হই না কেন, আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব এবং ভালো করব ইনশাল্লাহ। বলে রাখি, আমার নিজের বড় ভাই দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, এখন বিএসসি করছেন। তার প্রত্যেক মাসে 7,000 টাকা পড়াশোনা খরচ যায়, কিন্তু সে আমার জন্য 1 বছর পড়া বন্ধ রাখেন আমার ভর্তি পরীক্ষার খরচের জন্য। ভর্তি পরীক্ষার খরচের জন্য প্রত্যেক মাসে ঢাকায় থাকার জন্য সে নিজে জব করে আমাকে প্রত্যেক মাসে 8,000 টাকার মতো করে দেন। আমি থাকা, খাওয়া, বাসা নিয়ে থাকা, কোচিং করা সহ বিভিন্ন কোচিংয়ে এখানে অবস্থান করি এবং পড়াশোনা করতে থাকি। আমার পড়াশোনাটা আমি চালিয়ে যাই। আমি আমার ভাইয়ের কাছে খুব কৃতজ্ঞ যে সে এই বিপদের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি যে আমাদের উত্তরবঙ্গের মানুষ ভাবে যে হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া দেশে কোনো পড়াশোনা নেই। এটা সবচেয়ে বড় ভুল। সন্তানকে যে পথে ভালো লাগে সেই পথে উৎসাহিত করা উচিত। মানুষ যদি ছোট ছোট বাধা পেয়ে আটকে যায়, তবে সেই বাধাতে তাকে খোঁটা না দিয়ে তাকে চেষ্টা করানো উচিত, সাহস দিয়ে, যে তুমি পারবে, তোমার সামনে আরো অনেকগুলো পথ খোলা আছে। আমাকে আমার পরিবার সেই সহযোগিতাটা করে। আমি ঘ ইউনিটে পরীক্ষা দিই ডাক্তার, ইঞ্জিনিয়ার পথ ছেড়ে দিয়ে। এবং হ্যাঁ, এটা অবশ্যই রিস্কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করবেন, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে করলে আবার কোনো জোরে দেখা হবে। আল্লাহর অশেষ কৃপায়, বড় ভাইয়ের কষ্টে, বাবা মায়ের দোয়ায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হই এবং বর্তমানে আইন বিভাগে অধ্যয়নরত আছি। এইচএসসি পরীক্ষার পরে রেজাল্ট খারাপের কারণে বা কিঞ্চিত খারাপের কারণে বা আর্থিক সমস্যার জন্য অসংখ্য ছাত্রছাত্রী দেশে আছেন যারা বিবাহ নামক একটা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাদের পড়াশোনাটা থেমে যায়। তাদের জন্য বলবো, বা বাংলাদেশের সমাজের জন্যই বলবো, যে শিক্ষিত হওয়ার যে সুযোগ, সেই সুযোগটা থেকে যেন কাউকে বঞ্চিত না করা হয়। অর্থাৎ পড়াশোনা করার ইচ্ছাটা কারোর মধ্যে থাকলে সেটাকে অবশ্যই যেন সুযোগ দেওয়া হয়। আমাকে ক্যাডেট কলেজ পরিবার সহযোগিতা করেছেন, বন্ধুরা সহযোগিতা করেছেন, এখনও করেন, বিভিন্ন ধরনের সহযোগিতা আমি পাচ্ছি। এই সহযোগিতাটা এবং এই উৎসাহটা যেন সবাইকে আমরা দিয়ে আসি। এইচএসসি পরীক্ষা শেষ মানে তার পড়াশোনা শেষ নয়। মানুষকে সাহায্য সহযোগিতা এবং উৎসাহের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যতটুকু পারি সহযোগিতা করি। মানুষকে ছোট ছোট বাধায় উৎসাহ দেওয়ার চেষ্টা করি। সমাজ ইনশাল্লাহ একদিন এগিয়ে যাবে। শিক্ষিত পরিবার, নিম্ন দরিদ্র পরিবার থেকে বা নিম্ন আয়ের পরিবার থেকে সন্তানরা এসে দেশে ভালো করছেন এমন কিছুর অভাব নেই।
আমার ইন্সপাইরেশন সেই ছোটোবেলা থেকে ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান স্যার, সাবেক গভর্নর। তো তিনি যদি ওই পরিবার থেকে উঠে এসে এতদূর আসতে পারেন, আমরা যারা বিভিন্ন আর্থিক সমস্যায় ভুগছি তারাও চেষ্টা করলেই পারবো। চেষ্টা যদি করি তাহলে অবশ্যই আমরা পারবো। লক্ষ্য যদি হয় 10 মাইলের, আমাদেরকে পথ অবশ্যই সেটার অনুশীলন করতে হবে 12 অথবা 13 মাইলের। কীভাবে পড়াশোনা করেছি, কি করেছি না করেছি বিভিন্ন ভিডিওতে বলেছি। শুধু এতটুকুই বলবো, একজন মানুষের একটা লক্ষ্যে, চূড়ান্ত লক্ষ্য তো অনেক বড়, সেটা আল্লাহর ইচ্ছা। তবে একজন মানুষের একটা লক্ষ্য পূরণ করার জন্য তাকে 3টা জিনিসের প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। 1, তাকে সৎ হতে হবে। 2, তাকে পূরণ করার মতো একটা ইচ্ছা রাখতে হবে। 3, সেই ইচ্ছাটাকে পূরণ করার মতো সাহস এবং উদ্দীপনা তার মধ্যে থাকতে হবে। এই 3টা জিনিস যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে সৃষ্টিকর্তা হয়তো বা তার পথকে বাধা দিবেন না। আমি সবার জন্য বলবো যে আমরা সবাই সবার পাশে এগিয়ে আসি। দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম, আমি এই বলে এবং জোস টক্স বাংলাদেশকে ধন্যবাদ দিচ্ছি যে আমার গল্পটুকু সবার মধ্যে তুলে ধরা, যে ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এটুকুর জন্য জোস টক্স বাংলাদেশকে ধন্যবাদ, এবং পাশেই থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Tell us what you think about this video and don't forget to like, share and subscribe.